তো হ্যালো এভরিওয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে? কি একজন রেসপন্স করিও। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। তোমাদের আজকে ক্লাস ছিল হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস, সামারি, আর হচ্ছে কি ইএফটি এর কত ইউনিট, ইউনিট 8 আর 9 এর উপরে। ওকে, সো আজকে পাঞ্চুয়েশন দিয়ে শুরু করবো। তোমরা হচ্ছে পাঞ্চুয়েশন একটা কাজ করবা। পাঞ্চুয়েশন খুবই ছোট একটা টপিক। একটা কাজ করবো, সেটা হচ্ছে একটু খাতার কলম নিয়ে বসবা, কয়েকটা ছোটখাটো জিনিস দেখাই দিব। এই ছোটখাটো জিনিস দেখা দেবো, কয়েকটা রুল হয়তো দেখা দেবো। তোমরা একটু কি করবা, যে তাড়াতাড়ি হয় একটু নোট করে নেবা কিছু ছোট ছোট জিনিস যেগুলো আসবে। আর বাদ বাকি পাঞ্চুয়েশন এমনিতে তোমরা সবকিছু পারবা। আর পাঞ্চুয়েশন অ্যাডমিশনের জন্য অতটাও ইম্পর্টেন্ট না হলেও, মানে কোনো কিছু বাদ রাখবো না। এক কথায় কথা হলো এটাই, যে কোনো কিছু বাদ রাখবো না, সবকিছু কভার করে দিয়ে যাবো। এই জন্য টুকিটাকি যেসব জিনিস আছে দেখাই দিবো। দেন হচ্ছে ইএফটি থেকে দেখাই দিবো যে কিভাবে সামারি লিখতে হয়, কি কি করতে হয়। রাইটিং এর জন্য সামারি টি আজকে আছে, এফটি টা পড়াই দিবো, টেক্সচুয়াল জিনিসগুলো দেখাই দিবো রিটেনের জন্য। ওকে, সো একটু খাতা কলম নিয়ে বসো, কিছু ছোট 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 জিনিস নোট করে নিতে হবে। ওকে, সো রেডি, শুরু করবো। জি ভাইয়া। ওকে, সো লিখে নাও হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। ফার্স্ট অফ অল, পাঞ্চুয়েশন মার্কস টোটাল 12 ধরনের আছে। 12 ধরনের কি কি? ফুল স্টপ আছে, কমা, সেমিকোলন, কোলন, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, অ্যাপোস্ট্রফি, ড্যাশ, হাইফেন, দেন প্যারেন্থিসিস অথবা কি ব্র্যাকেট, আর এটা হচ্ছে অ্যাস্টারিস্ক, অথবা হচ্ছে আরেকটা লাস্ট আছে, সেটা হচ্ছে কোটেশন মার্কস, অথবা কি কি বলে সেটাকে ইনভার্টেড কমা বলি। তো এই হচ্ছে টোটাল আমাদের 12 ধরনের কি পাঞ্চুয়েশন মার্কস। সো এই পাঞ্চুয়েশন মার্কস 12টা ঠিকই, বাট সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে 4 থেকে 5টা, বা টোটাল 6টা বলতে পারো। 6টার ইউজ আমরা কি সচরাচর করে থাকি। বাকি যে 5-6টা আছে সেগুলো ইউজ সচরাচর হয় না, বা হইলেও ওইসব জিনিস অতটাও গুরুত্বপূর্ণ না যে অ্যাডমিশনে দিবে বা অন্য কোথাও কোনো একটা কম্পিটিটিভ এক্সামে তোমাকে ফেস করতে হবে। তো 5-6টা যদি আমরা ভালো মতো দেখে নিয়ে যেতে পারি, ভালো মতো প্র্যাকটিস করে যেতে পারি, তাহলে মোটামুটি আশা করা যায় যে অ্যান্সার করার মতো থাকবে। তো এই 5-6টার মধ্যে কিছু ট্রিকি ট্রিকি জিনিস আছে, সেই জিনিসগুলো যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে দেখা যাবে যে মানে পাঞ্চুয়েশন মার্কস নেওয়ার কোনো ঝামেলা হবে না। তো ফার্স্টলি দেখো যে important যে জিনিসগুলো, মানে ফুল স্টপ। ফুল স্টপ তো সবাই জানেন যে প্রতিটা সেন্টেন্সের শেষ কি ফুল স্টপ আমাকে বসাইতে হবে। যে একটা কমপ্লিট সেন্স বা একটা কমপ্লিট থট যদি আমার মানে পরিপূর্ণভাবে প্রকাশ হয় একটা সেন্টেন্সের মধ্যে, তাহলে আমাকে অফকোর্স কি আমাকে অফকোর্স অফকোর্স ওখানে হচ্ছে ফুল স্টপ এটা বসাইতে হবে। ফুল স্টপ নিয়ে আমার কিছু বলার কিছু নাই। তো বাকি যে 6টা আছে, মানে টোটাল যে 6টা, সেগুলো যদি তোমাকে দেখাই দিই, দেখো ফুল স্টপ একটা, ফুল স্টপ হচ্ছে একটা যেটা সবচেয়ে বেশি আসে। দেন হচ্ছে ইউজ অফ কমা। কমা খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং মানে 5 স্টার দিয়ে রাখতে পারো যে এটাই মেইনলি হচ্ছে কি কনফিউশন ক্রিয়েট করার মতো জায়গা। দেন হচ্ছে ইনভার্টেড কমা। দেন হচ্ছে কি কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমা, কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, কয়টা হলো? দেন আছে কি অ্যাপোস্ট্রফি একটা, আরেকটা কি, আরেকটা হলো এক্সক্লামেশন মার্ক। ওকে, ক্লিয়ার। সো এই হলো মোটামুটি 6টা। এই 6টার মধ্যে সবকিছু জানো তোমরা অলরেডি, যে কোথায় কোন পাঞ্চুয়েশন মার্ক বসাইতে হয়, কোন থটের কোন এক্সপ্রেশনের জন্য আমাদের ওই মুহূর্তে কোন পাঞ্চুয়েশন মার্কটা লাগবে। এটা পুরোটাই কি সেন্টেন্সের টোনের উপর ডিপেন্ড করে আমাদেরকে বসাইতে হয়। বাট স্টিল কিছু কিছু জিনিস, যেহেতু এগুলো ভার্বাল না, এগুলো কি সব আমরা রিটেন জিনিসপাতি মানে আমরা যখন কোয়েশ্চেনে অ্যাপিয়ার করবো, অ্যান্সার করবো, তখন তো রিটেন অবস্থা থাকবে। রিটেনে তো আমরা কথার টোন হয়তো নাও বুঝতে পারি। তখন আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, তখন পাঞ্চুয়েশন মার্কের ইউসেজটা কিরকম হবে, সেগুলো একটু দেখাই দিব। শুরুতে দেখো যে ফুল স্টপের নিয়মটা কি, একটু ছোট করে খাতায় লিখে নাও। যে একটাই রুলটা হচ্ছে অ্যাসার্টিভ
ইম্পারেটিভ, অপটেটিভ এবং ন্যারেশনের ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে ফুল স্টপ বসবে। ঠিক আছে, একটাই আমার রুল। একটাই রুল আমার কি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং ন্যারেশনের ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কি বসবে, ফুল স্টপ বসবে। ক্লিয়ার? এটা একটু জাস্ট ছোট করে লিখে নাও, ফুল স্টপ উপরে একটা ফুল স্টপ হেডিং দিয়ে লিখে নাও। সো ফুল স্টপের রুলিংটা কি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ বা কি, ন্যারেশনের ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কিন্তু না, ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ কোনটা? ডিরেক্ট স্পিচ হলো সেটা যেটার মধ্যে কি, স্পিকার যে স্পিচটা দিছে সেই স্পিচটা কোটেশনে থাকে, আমার কি করা থাকে, কোটেশন মার্কস বা ইনভার্টেড কমার মধ্যে থাকে, কোট করা থাকে, সেটা আমার কি ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট কোনটা, যেটা হচ্ছে আমরা কনভার্ট করি, সেই ইনডিরেক্ট স্পিচের কি শেষে কি বসবে, ফুল স্টপ বসে। একটা ছোট এক্সাম্পল দেখো, লাইক আই কুক ফুড প্রপারলি, দ্য প্রবলেম ইজ উইথ ইউ, এরকম একটা কথা বললাম, ঠিক আছে। তো এটার মধ্যে কি যে আমার দেখা যাচ্ছে যে দুইটা আমি সার্টেন এক্সপ্রেশন আমি প্রকাশ করতে যাচ্ছি, কিন্তু একটা বাক্যে রাখতে যাচ্ছি, যেটা একটা বাক্যে দুইটা আলাদা আলাদা ফিলিংস কি ঠিক মতো প্রকাশ হচ্ছে না। তো আমার এটার জন্য কি করতে হবে, একটা মাঝখানে কি, যখন একটা কমপ্লিট সেন্স, আমার একটা কমপ্লিট থট যখন প্রকাশ করা হবে একটা সেন্টেন্সের মাধ্যমে, তখন আমি কি ওখানে একটা ফুল স্টপ বসাতে পারবো, অর্থাৎ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তখন আমি কি করতে পারবো, যেমন দেখো, আই কুক ফুড প্রপারলি, দ্য প্রবলেম ইজ উইথ ইউ। এখানে আই কুক ফুড প্রপারলি কমপ্লিট সেন্স প্রকাশ প্রকাশ করছে। তো এখানে কি শেষ, বাক্য শেষ, এখানে একটা ফুল স্টপ। দেন যাবে হচ্ছে দ্য প্রবলেম ইজ উইথ ইউ, ফুল স্টপ শেষ। ক্লিয়ার? দেন মনে অ্যাসার্টিভ সেন্টেন্স অনেক কিছু হতে পারে, যেমন হি হ্যাজ রিচড দেয়ার, অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ। সিট বিসাইড মি, এটা একটা কমান্ড করলাম, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স হলো, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কি হবে, ফুল স্টপই বসবে। দেন হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ধরো মে ইউ প্রসপার ইন লাইফ, আমি একটা কি আশা, তোমার জন্য একটা আশাবাদ ব্যক্ত করলাম, এখানে আমার কি আসবে, এখানেও সেম ফুল স্টপ আসবে। আর একটা হচ্ছে হি সেড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হি সেড টু মি কমা হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা কি ডিরেক্ট একটা সেন্টেন্স, এটার শেষে আমি কি ফুল স্টপ বসাইতে পারবো না, ডিসিশন ফুলস্টপ বসাতে পারবো না। আমি কখন এটা বসাবো, যখন আমার কি ন্যারেশনটা এটা ইনডিরেক্ট আমি কনভার্ট করবো, তখন হি আস্কড মি হোয়াট ডিড আই ওয়ান্ট, বা হোয়াট আই ওয়ান্টেড, সরি, হোয়াট আই ওয়ান্টেড। এই যে আমি যখন ইনডিরেক্ট স্পিচে করলাম, তখন আমার কি হলো, সেন্টেন্সটা সেন্টেন্সটা তখন একটা অ্যাসিডিক সেন্টেন্সে কনভার্ট হয়ে গেল। তো সেটা শেষে কি আমি ফুল স্টপ বসাতে পারবো। তো ফুল স্টপ নিয়ে এত কিছু দেখানোর কিছু নাই, বুঝতে পারবা দেখলেই। যেমন ইউজ অফ কোয়েশ্চেন মার্কস, ঠিক আছে, কোয়েশ্চেন মার্কস থেকে একটা রুল দেখো, একটা রুল, সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড বা অক্সিলিয়ারি ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড বা অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট, এই ধরনের স্ট্রাকচার হলে কি সাধারণত কোয়েশ্চেন মার্ক বসে। ডাব্লিউএইচ ওয়ার্ড বা কি অক্সিলিয়ারি ভার্ব লিখে নাও একটু নোট করে। ডাব্লিউএইচ ওয়ার্ড বা অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট, এই ধরনের স্ট্রাকচার যদি থাকে তাহলে আমার কি কোয়েশ্চেন মার্ক বসবে। ক্লিয়ার? যেমন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোনো একটা কথা, তুমি যেমন ধরো হোয়ার ডু ইউ লিভ ইন, এটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কি আমার একটা কি কোয়েশ্চেন করা হয়েছে, এখানে আমার কি হবে, অফকোর্স কোয়েশ্চেন মার্ক বসবে শেষে। বা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি আমি যে কোনো একটা কথা বলি, অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোই তো না। সো অক্সিলারি ভার্ব দিয়ে যদি আমার একটা বাক্য শুরু হয়, তারপর যদি সাবজেক্ট আসে, যেমন ধরো ক্যান ইউ টেল মি অ্যাবাউট ঢাকা, এসে এটা কি অক্সিলারি ভার্ব দিয়ে কি তারপর সাবজেক্ট চলে আসছে একটা, এরকম একটা সার্টেন এক্সপ্রেশন একটা স্ট্রাকচার যখন থাকবে, তখন আমার কি সেটা শেষে কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। কোয়েশ্চেন মার্কের নিয়মটা অনেকটা সহজ ছিল, কোয়েশ্চেন মার্কের আলাদা আর কোনো নিয়ম নাই। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কমার ব্যবহার। কমার হচ্ছে হরেক রকমের ব্যবহার আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কমা বসে। তবে কিছু ছোট ছোট জিনিস আছে, ওগুলো ধরতে পারলে কমার ব্যবহারটা তো খুব ইজি হয়ে যাবে। যেমন দেখো, ছোট করে লিখে নাও যে কমা হচ্ছে অল্প বিরতি নির্দেশ করে, মানে কমা দিয়ে আমি কি একটা হালকা পজ বোঝাবো। সো রুল নাম্বার ওয়ান লিখো কমার ক্ষেত্রে, রুল নাম্বার ওয়ান,
ভোকেটিভ কেস বা সম্বোধনসূচক শব্দ, কোন যে কোনো একটা শব্দ যদি বাক্যে ব্যবহৃত হয় তাহলে এর শেষে কি, কমা বসবে। এখন ভোকেটিভ কেস কোনটা? ভোকেটিভ কেস হলো, ধরো সাপোজ আমি কাউকে মেনশন করলাম, কাউকে আমি মেনশন করে কি তাকে সম্বোধন করতেছি, এটা কি কি বলে? ভোকেটিভ কেস বলে। আমি যে তাকে সম্বোধন করবো, আমি তো মানে কাউকে আহ কারো নাম বা কাউকে কোনো কিছু পদবি বা কোনো কিছু ছাড়া না ডাকলে তাকে তো আমি সম্বোধন করতে পারবো না, তাই না? আমি যেমন ধরো এখানে তোমাদের যে কোনো কাউকে যদি আমি ডাকতে চাই বা আমি যদি তোমাদেরকে ধরে কোনো কথা বলতে চাই, আমাকে অফকোর্স কি তার নামটা মেনশন করতে হবে। সো এই যে মেনশন করা, সম্বোধন করার স্টাইলটা, এটাকে কি বলে? এটাকে ভোকেটিভ কেস বলে। তাকে এটা ধরে ডাকলাম। তো এই ভোকেটিভ কেস গুলোর ক্ষেত্রে ঠিক কি, সমস্ত শব্দ বাক্যে যদি ব্যবহৃত হয় তাহলে ওই মানে ভোকেটিভ কেসটা শেষ হওয়ার পরে কি সাথে সাথে কম আসবে। একটা এক্সাম্পল দিলে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হবে। যেমন দেখো, লিখে নাও, হাউ ইজ ইউর ফাদার রানা, সেইড মিস্টার করিম। হাউ ইজ ইউর ফাদার রানা, সেইড কি, মিস্টার করিম। এই যে হাউ ইজ ইউর ফাদার এই পর্যন্ত গেল, তারপর কি রানা, আমি যে কথাটা সম্বোধন করলাম, কাকে কাকে সম্বোধন করে বললাম? রানাকে সম্বোধন করে বললাম। তো আমার ভোকেটিভ কেসটা এখানে কি হলো? ভোকেটিভ কেসটা হলো যে আমি রানার সাথে কথা বলতেছি, রাইট? রানার সাথে কথা বলতেছি। সো সিন্স আমি রানার সাথে কথা বলতেছি, আমাকে রানাকে আমার কি, ভোকেটিভ কেস, আমাকে রানার সাথে কথাবার্তা বলতে হবে। রানাকে সম্বোধন করেই তো আমি কি ইন্ডিকেট করবো সবকিছু। তো এই যে আমি রানাকে যখন আমি ইন্ডিকেট করছি, তার আগে কি একটা ছোট করে কি কমা বসছে। হাউ ইজ ইউর ফাদার রানা, সেড মিস্টার করিম। আরেকটা এক্সাম্পল দেখো, ডিয়ার ফ্রেন্ড কাম হিয়ার। এই যে আমি হচ্ছে ফ্রেন্ড, আমার ফ্রেন্ডকে আমি কি করলাম, মেনশন করলাম, ওকে আমি সম্বোধন করলাম যে হে ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড। এই যে সম্বোধনটা করলাম, ভোকেটিভ কেসটা শেষ হলো, সাথে সাথে কি একটা কমা বসে যাবে। কমা বসে যাবে, দেন কি, কাম হিয়ার। দেন টেল মি মম, উইল ইউ কুক দ্য রাইস। যে টেল মি মম, মম যে বললাম, মম, মমকে আমি কি সম্বোধন করলাম, সো এটা কি সাথে সাথে কি কমা বসে যাবে। সো ক্লিয়ার। ভোকেটিভ কেস নিয়ে তো আর আশা করি তোমাদের ইয়ে হবে না, অনেকটা এক্সাম্পল দিছি, বোঝার কথা এতক্ষণে। সেকেন্ড রুলিং এ যাও। সেকেন্ড রুল হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন হয় এবং সেটা যদি ইয়েস নোতে আসে, অ্যান্সার। অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো কোয়েশ্চেন হয় এবং সেটা যদি ইয়েস নোতে আসে অ্যান্সার, তাহলে সেই ইয়েস বা নো এর পরে কি কমা বসবে। সেটা ইজি করে দিচ্ছি, আগের রুলটা লিখে নাও। অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো কোয়েশ্চেন করা হয়, অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো কোয়েশ্চেন করা হয় এবং সেটা উত্তরে যদি ইয়েস অথবা নো আসে, তাহলে সেটার পরে কি কমা বসে। ক্লিয়ার? জি ভাইয়া। যেমন দেখো, অক্সিলারি অক্সিলারি ভার্ব দিয়ে যে কোনো একটা তুমি কোয়েশ্চেন করো, ধরো মে আই কাম ইন স্যার, কেউ একজন বললো মে আই কি কাম ইন স্যার, একজন আস্ক করলো যে মে আই কাম ইন স্যার, সে অ্যান্সার পাইলো ধরো ইয়েস কাম ইন। ইয়েস কাম ইন, এই যে ইয়েস, ইয়েস যে বললো, এটার পরে কি আমার সাথে সাথে কমা বসবে। এই জিনিসটা মাথায় রাখিও। অক্সিলারি ভার্ব দিয়ে যখনই কোয়েশ্চেন করা হয়েছে, সেটা অ্যান্সার যদি ইয়েস বা নোতে দিয়ে শুরু হয়, সেই ইয়েস বা নোতে আমার কি কমা বসবে সাথে সাথে। উইল ইউ গো উইথ মি, উইল ইউ গো উইথ মি, একটা কি অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা করা হয়েছে। So, আমি যদি ইয়েস জানি যে ইয়েস আই উইল গো, ইয়েস এর পরে কমা, তারপর যদি আমি জানি যে নো আই ক্যানট গো, আই হ্যাভ বিজি ওয়ার্কস, বিজি স্কেডিউল, নো এর পরে কি কমা বসবে। সো আমার আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং সেটাতে যদি কোয়েশ্চেন করা হয়, ইয়েস বা নো যদি অ্যান্সার আসে, সেই ইয়েস বা নো এর পরে কমা বসবে। ক্লিয়ার? নেক্সট রুলিং এ হ্যাঁ, যাও। ডাব্লিউএইচ এর ক্ষেত্রে কি সম্ভব? সরি, এই জিনিসটাই শুধু অক্সিলারি ও ভার্ব বাদে ডাব্লিউএইচ দিয়ে কি সম্ভব? ডাব্লিউএইচ দিয়েও সম্ভব, কিন্তু সব সময় না। সবসময় না, আমি তোমাকে জেনারেলাইজ অ্যান্সার বলতেছি, মানে ইয়া বলতেছি যে যেটা সবসময় মানে তুমি অ্যাপ্লাই করলে যেটা অ্যান্সার আসবে। বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছো? ডাব্লিউএইচ দিয়ে তো ওয়ান ওয়ার্ড, মানে ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেনও করতে পারে। যে ধরো কি বলবো, ধর এমন একটা কোয়েশ্চেন করলো যেটা অ্যান্সার জাস্ট ইয়েস অথবা নো আসবে, তুমি ইয়েস বললা বা নো বললা, বলে শেষ। ওখানে তো আর কমা বসাবা না, তাই না? ওখানে তুমি ফুল স্টপ বসাবা। সে ওই রকম।
সবসময় যে বসবে এরকম না, বাট অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করা হলে সবসময় কি ইয়েস বা নো যাই বসো, তারপরে কি আমার কিছু একটা আলাদা এক্সপ্রেশন ইউজ করতেই হবে, নাহলে আমি আনসারটা প্রপারলি দিতে পারবো না। এই জন্য ইয়েস, ওই অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করা হলে ইয়েস বা নো এর পরেই কমা বসে, বসে কি সেন্টেন্সটা কন্টিনিউ হয়। ক্লিয়ার? আর একটা রুল লিখো, ডিরেক্ট স্পিচ বা রিপোর্টিং ভার্বের অবস্থান অনুযায়ী কমার অবস্থানগুলো দেখো। ঠিক আছে, ডিরেক্ট স্পিচ বা কি রিপোর্টিং ভার্ব, ডিরেক্ট স্পিচ বা রিপোর্টিং ভার্বের অবস্থান অনুযায়ী কমার অবস্থান কি চেঞ্জ হয়। ডিরেক্ট স্পিচ বা রিপোর্টিং ভার্ব অনুযায়ী কি হয়, কমার অবস্থান চেঞ্জ হয়। দেখছো, এটা হচ্ছে একটু এক্সাম্পল গুলো লিখবা, এটা একটু এক্সাম্পল গুলো লিখবা, কারণ হচ্ছে এক্সাম্পল গুলো না লিখলে বুঝতে পারবে না ঠিক। এক্সাম্পল গুলো লিখে নাও, ইয়া লিখা হলে রুল লিখা হলে এক্সাম্পল লিখো। The traveler said to the peasant, "Can you tell me the way to the nearest school?" The traveler said to the peasant, "Can you tell me the way to the nearest school?" এখানে দেখো যে আমার একটা কি ডিরেক্ট স্পিচ আছে। ডিরেক্ট স্পিচ কোনটা? ডিরেক্ট স্পিচ হলো সেটা যেটাতে হচ্ছে স্পিকারের স্পিচটা কি ইনভার্টেড কমাতে থাকে, বা কি কোটেশন মার্কসে থাকে, যে যে স্পিচ গুলো সেগুলো কি আমার, সেগুলো হচ্ছে আমার ডিরেক্ট স্পিচ। সো ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কি হবে, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে তোমার ডিরেক্ট স্পিচ আমি বসাবো, বসানোর আগে যখন আমি হচ্ছে যাকে সম্বোধন করে বলতেছি তার নামটা যখন আমি বলবো সাথে সাথে কি একটা কমা বসে যাবে। যেমন দেখো, দ্য ট্রাভেলার সেড টু দ্য পিজেন্ট, পিজেন্ট মানে কি, পিজেন্ট মানে হচ্ছে কৃষক। পিজেন্ট কে আমি দ্য ট্রাভেলার সেড টু দ্য পিজেন্ট, যে পিজেন্ট কে কি বলছে তারপর যে স্পিচটা আসবে, স্পিচটার আগে কি একটা সাথে সাথে কি কমা বসবে। ক্লিয়ার? এবং রিপোর্টিং ভার্ব অনুযায়ী কি এটা চেঞ্জ হতে পারে। যেমন রিপোর্টিং ভার্ব অনুযায়ী কিভাবে চেঞ্জ হবে সেটা যদি দেখাই, দেখো আহ গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং, সেড দ্য মার্চেন্ট। এখানে স্পিচটা, এখানে আমার কি ডিরেক্ট স্পিচটা শুরুতে আসছে। সো ডিরেক্ট স্পিচটা যেহেতু শুরুতে আসছে, তাহলে আমার কমাটা কোথায় বসবে? কমা তো এখানে তো আর আমি ওই নামের পরে কমা বসাতে পারতেছি না। এক্ষেত্রে আমার কমাটা আসবে কোথায়? স্পিচ শেষে। স্পিচ শেষে এই যে ধরো একটা স্পিচ দিল, তারপর যে সেড দ্য মার্চেন্ট, এই মার্চেন্টের আগে তখন আমার কমাটা বসবে। বুঝতে পারছো? যেমন ধরো স্নেহা সেইড আই এম ওয়েল, স্নেহা সেইড কমা আই এম ওয়েলটা কি একটা কোটেশন থাকে স্পিচ, এই সেড এর পর একটা কমা দিয়ে তুমি কি স্পিচটা রাখলা। বাট যখন এটা উল্টা যাবে, আই হ্যাভ গট ইট, তখন তো আর স্নেহার পরে তুমি ইয়া বসাবা না, কমা বসাবে না, তখন তো ফুল স্টপ হবে। আই হ্যাভ গট ইট সেড স্নেহা, তখন ওই স্পিচটার পরে ইনভার্টেড কমাটা ক্লোজ করেই সাথে সাথে কি কমা বসবে। বুঝতে পারছো? নেক্সট একটা রুল দেখো, কেস অফ অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ এর উভয় পাশে কমা বসে। এখন বলো যে অ্যাপোজিটিভ কি, কেউ কি জানো অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ এর ক্ষেত্রে কি দুই পাশে কম আসবে, উভয় পাশে কম আসবে। কারণ কেউ যদি জানো যে অ্যাপোজিটিভ কি, একটু রেসপন্স করো প্লিজ। ভাইয়া ওই যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। এক্স্যাক্টলি, নাউন সম্পর্কে যেটা অতিরিক্ত তথ্য দেয়, এমন একটা নাউন বা একটা নাউন ফ্রেজ বা কিছু গ্রুপ অফ ওয়ার্ডস, যেই ফ্রেজটা কি আমার না বসালেও আমার সেন্টেন্সের মানে কমপ্লিট সেন্স মেক করবে, এটা থাকলেও যা না থাকলেও তা, বাট ওটা জাস্ট একটা অ্যাডিটিভ, একটা অ্যাডিশনাল কি একটা অ্যাডিশনাল ইনফরমেশন আমাকে প্রোভাইড করবে। কার সম্পর্কে? নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে। ফর এক্সাম্পল দেখো, সাকিব আল হাসান
হ্যাজ ব্রাইটেন্ড দ্য ইমেজ অফ আওয়ার কান্ট্রি। শেষ। এটা কিন্তু কি আমার কমপ্লিট সেন্স প্রকাশ করতেছে, বাট এখানে যখন আমি একটা অ্যাপোজিটিভ ইউজ করব, সাকিব আল হাসান অ্যান অলরাউন্ডার, ক্রিকেটার হ্যাজ ব্রাইটেন দ্য ইমেজ অফ আওয়ার কি কান্ট্রি। এই যে আমি মাঝখানে একটা ওয়ার্ড, একটা ফ্রেজ ইউজ করলাম যে অ্যান অলরাউন্ডার ক্রিকেটার, এটা কি সাকিব আল হাসান সম্পর্কে কি একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না? এই যে অ্যাপোজিটিভটা, এই অ্যাপোজিটিভের দুই পাশেই কি আমার কমা বসাইতে হবে, সাকিব আল হাসান কমা অ্যান অলরাউন্ডার ক্রিকেটার আবার কমা, দেন কি রেস্ট অফ দ্য সেন্টেন্স এক্সটেনশন। ক্লিয়ার? রিতা অ্যান অরফান গার্ল ইজ 10 years old। দেখছো এখানে আরেকটা এক্সাম্পল, এই যে রিতা কমা অ্যান অরফান গার্ল, এই যে অ্যান অরফান গার্ল, এই ফেজটা কি, এই ফেজটা হচ্ছে রিতা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, রাইট? সো এটা আমার অ্যাপোজিটিভ, এই অ্যাপোজিটিভের দুই পাশে কি কমা বসবে, রিতা কমা অ্যান অরফান গার্ল আবার কমা, দেন কি এক্সটেনশনটা ইজ 10 years old, ইজ লিভিং ইন ঢাকা বা সামথিং, যা যা কিছু দাও। সো আমার এই রুলটা মনে রাখবা যে অ্যাপোজিটিভের ক্ষেত্রে কি দুই পাশে কমা বসবে। রুল 5 লিখো আরেকটা। রুল 5 হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন স্টেটমেন্ট বা প্রথম বাক্যের পর কমা দিয়ে ট্যাগ কোয়েশ্চেন জুড়ে দিতে হয়। ট্যাগ কোয়েশ্চেনের স্টেটমেন্ট, ঠিক আছে, ট্যাগ কোয়েশ্চেনের যে স্টেটমেন্টটা থাকে সেটার পরে যে আমি যে ট্যাগটা যখন অ্যাড করব, যেমন হ্যাভ ইউ ইটেন টুডে, মানে দিয়ে যে তুমি তারপর ইয়াটা করবো, সরি, ধরো আই হ্যাভ ইটেন টুডে, হ্যাভেন্ট আই, এই যে কথাটা বলার পরে, যে আমি ট্যাগটা অ্যান্সার এই কি বলে জুড়ে দিব আমার ওয়ার্ডের সাথে, তখন আমার কি করার, তখন আমার ট্যাগে আগে কি কমা বসবে। আব্দুল্লাহ কি কিছু বললা? আব্দুল্লাহ মাহি কিছু বলবা? বলতেছিলাম না। কি 5 নাম্বারটা কি কিছু বুঝছো, মানে কোন ঝামেলা হয়েছে পাশে? না ভাইয়া, বুঝতে পারছি। 4 নম্বর, 5 নম্বরটা আর কি। ও আচ্ছা। তো পাশে আমার কি যে একটা ট্যাগ কোয়েশ্চেনের যখন কোয়েশ্চেনটা আমি জুড়ে দিতে যাব তার আগে কি একটা আমাকে কমা বসাইতে হবে। ফর এক্সাম্পল শি সিংস আ সং, ভালো কথা, ডাজেন্ট শি, এই যে ট্যাগ জুড়ে দিলাম, একটা একটা ট্যাগ কোয়েশ্চেন জুড়ে দিলাম, এই ট্যাগটা আগে কি একটা কমা বসাইতে হবে। দেন হি উইল গেট এ গুড ওয়ে, ওন্ট হি, এই যে ওন্ট হি একটা ট্যাগ, ট্যাগের আগে কি কমা বসছে। ক্লিয়ার? কমা ক্লিয়ার? কমা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। কমা ক্লিয়ার হয়ে গেলে যদি লেখা হয়ে যায় দেন হচ্ছে যাও কোয়েশ্চেন মার্কে। কোয়েশ্চেন মার্কে আরেকটা জিনিস বাকি আছে। কোয়েশ্চেন মার্ক যেটা আগে আগের পেজে লিখে আসছো না, ওখানে আরেকবার যাও। ওখানে গিয়ে দেখো যে বক্তা একটা রুল লিখো যে বক্তার বক্তব্য বা ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিতে হয়। এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন মার্ক না, এটা হচ্ছে ইনভার্টেড কমারই একটা ইয়া, বাট লাইক দেখো যে ইনভার্টেড কমাটাও হচ্ছে তুমি হচ্ছে কোয়েশ্চেন মার্ক ইয়াতে যখন দেখবা যে হাউ ইজ ইউর ফাদার, ধরো হচ্ছে আমাকে কেউ একজন কোয়েশ্চেন করছে ইয়াতে কি বলে ন্যারেশনে, ধরো একটা কোয়েশ্চেন আছে আমার, হাউ ইজ ইউর ফাদার সেইড মিস্টার করিম। So, এই ক্ষেত্রে আমি কমা বসাবো কি বসাবো না? এই কোয়েশ্চেন মার্কটা যখন ইউজ হবে তখন আমার কি কমা বসবে না। আমি নর্মালি কি জানি যে আমার যখন একটা ডিরেক্ট স্পিচে আমার দুইটা ইয়া শেষ হবে, ইনভার্টেড কমা যখন আমি ক্লোজ করে দিলাম, তারপর ধরো সেড মিস্টার করিম, মিস্টার হাকিম, বা 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 রহিম করিম, যা কিছু, এই সেড এর আগে কি আমার একটা কমা বসাইতে হয়। বাট যখন হচ্ছে আমার কোয়েশ্চেন মার্ক থাকবে ওই ইয়ার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে যখন কোয়েশ্চেন মার্ক থাকবে তখন কি কোয়েশ্চেন মার্কটা যখন আমি ইনভার্টেড কমাতে ক্লোজ করে দিব, তারপর ওটা যদিও বা ডিরেক্ট ডিরেক্ট ইয়া ডিরেক্ট স্পিচ, তারপরে আমার কি কমা বসাইতে হবে না। বাট এটা কিন্তু যদি নর্মাল সেন্টেন্স হইতো তাহলে আমার কি কমা বসাইতে হবে হইতো। যেমন হাউজ ইউর ফাদার রানা, এই যে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে আমি ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, দিয়ে বললাম যে সেড মিস্টার করিম, এই সেন্টেন্সটা, এই সেটের আগে কি আমার কমা বসাইতে হবে না। বাট ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার, একটা স্পিচ, নর্মাল স্পিচ, কোয়েশ্চেন মার্ক ক্লোজ, কি সরি কোটেশন মার্ক ক্লোজ, তারপর কি কমা বসবে এখানে, কমা বসে কি আস্ক মিস্টার জিম। এটাই কোয়েশ্চেন মার্কটা যখন ওই ইয়াতে থাকবে তখন কমা বসানো যাবে না। এটা কোয়েশ্চেন মার্কের রুলও বলতে পারো, কমার রুলও বলতে পারো। ক্লিয়ার? এটা বুঝছো? জি ভাইয়া। ওকে, এখন এক্সক্লেমেশন মার্কে যাও।
এক্সক্লেমেশন মার্কে একটা রুলেই মোটামুটি সব কভার করে দিব। দেখো, লিখো যে হচ্ছে আনন্দ, দুঃখ, বিস্ময়, উল্লাস, ভয় ইত্যাদি প্রকাশ পাবে যেসব সেন্টেন্সে, সেসব সেন্টেন্সে কি এক্সক্লেমেশন মার্ক বসবে। জাস্ট রুল দিয়ে লিখে নাও যে আনন্দ, ভয়, বিস্ময়, উল্লাস, দুঃখ, এসব জিনিস যেখানে কি প্রকাশ পাবে সেখানে আমার কি ইউজ করতে হবে, সেখানে আমার এক্সক্লেমেশন মার্ক ইউজ করতে হবে। এক্সাম্পল দেখো, হুররা উই ওন দ্য ম্যাচ, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররার পরে কি এক্সক্লেমেশন মার্ক, কি প্রকাশ পেয়েছে, আনন্দ প্রকাশ পেয়েছে। দেন অ্যালাস ইউ হ্যাভ লস্ট ইউর লাস্ট অ্যাডাপ্টেশন। এই যে অ্যালাস এর পরে কি আমার দুঃখ প্রকাশ পেয়েছে, আমি কি কি দিব, এক্সক্লেমেশন মার্ক দিব। দেন ফাই ইউর সো ব্যাড, ফাই এর পর কি এক্সক্লেমেশন মার্ক। ক্লিয়ার? আরেকটা রুল লিখো যে এক্সক্লেমেশন মার্কের ক্ষেত্রে ভোকেটিভ কেসের পরে নর্মালি কমা বসলেও, ইউজুয়ালি কমা বসলেও অধিক জোর যখন বোঝানো হবে তখন আমি এক্সক্লেমেশন মার্ক ইউজ করব। এই রুলটা অবশ্যই অবশ্যই লিখে নেবা, অবশ্যই অবশ্যই, এটা একটু ইম্পর্টেন্ট। ভোকেটিভ কেসে ইউজুয়ালি কমা বসলেও অধিক জোর বোঝাইলে আমি কি করব, এক্সক্লেমেশন মার্ক বসাবো। ভোকেটিভ কেসে ইউজুয়ালি কমা বসলেও অধিক জোর বোঝাতে এক্সক্লেমেশন মার্ক বসে, লিখে নাও। বুঝছে? এক্সাম্পল দাও, এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। ডিয়ার, মাই ডিয়ার ফ্রেন্ড, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। এই যে দেখো, মাই ডিয়ার ফ্রেন্ড, এটা একটা কি, এটা একটা ভোকেটিভ কেস, আমি সম্বোধন করতেছি আমার ফ্রেন্ডকে মাই ডিয়ার ফ্রেন্ড বলে। বাট পরের এক্সপ্রেশনটা দেখো যে শেষ হয়েছে কিভাবে, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। এখানে কি একটা ভাবের গভীরতা প্রকাশ পাইছে না, এখানে একটা জোর, অধিক জোর বুঝাইছে না। So এই ক্ষেত্রে এই যে আমি ভোকেটিভ কেসটা যেটা আমি ইউজ করছি, ভোকেটিভ কেস যে মাই ডিয়ার ফ্রেন্ড, এটার পরে আমার কি কমা না বসে আমি কি বসাবো, এক্সক্লেমেশন মার্ক বসাবো। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, আরেকটা এক্সাম্পল দেখো, ও মাই ডিয়ার আই উইল নেভার লিভ ইউ। এই যে আই উইল নেভার লিভ ইউ, এটা কি অধিক জোর বুঝাইতেছে, কখনো ছেড়ে যাবে না। So এটা আমাকে কি বুঝাইতেছে, একটা ভাবের গভীরতা বুঝাইছে। So আমি যেখানে তার আগে যে আমি ইয়া করছি, কি বলে, ভোকেটিভ ফিজ আমি সম্বোধন করছি ও মাই ডিয়ার, এখানে নর্মালি কি কমা বসার কথা, বাট আমার কি এখানে বসবে, এক্সক্লেমেশন মার্ক বসবে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, দেন লিখে নিতে পারো অ্যাপোস্ট্রফির হচ্ছে কিছু কিছু ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড যখন একসাথে ইউজ হয় তখন কি কিছু কিছু ওয়ার্ডের লেটার অমিট হয়ে যায়, সেই অমিটেড লেটার গুলোকে এক্সপ্রেস করার জন্য আমার কি অ্যাপোস্ট্রফি ইউজ হয়। বুঝতে পারছো? জাস্ট লিখে নাও ছোট করে যে একটা ওয়ার্ডের এক বা একাধিক লেটার বাদ দিতে সেখানে অ্যাপোস্ট্রফি ইউজ হয়। যে কোনো ওয়ার্ডের এক বা একাধিক লেটার বাদ দিতে সেখানে কি অ্যাপোস্ট্রফি ইউজ হয়। এটা তোমরা নিজেরাই পারবা, যেমন আই এম অ্যাফ্রেড আই হ্যাভ লস্ট ইট। এটাকে যখন আমি অ্যাপোস্ট্রফি বসাবো, শর্ট করে নিব, তখন কি বলবো, আই এম অ্যাফ্রেড আইভ লস্ট ইট। এই যে আই এম অ্যাফ্রেড, আই আর এম কি একসাথে আম হয়ে গেল, আর আই হ্যাভটা একসাথে কি হবে, আভ হয়ে যাবে। আই এম অ্যাফ্রেড আই হ্যাভ লস্ট ইট, অ্যাপোস্ট্রফি বসবে। বুঝতে পারছো? এরকম কিছু শর্টকাট আছে দেখো, অফ দ্য ক্লক হয়ে যাবে অ ক্লক, ডু নট হবে ডোন্ট, আই উইল হয়ে যাবে আল, হি উইল হয়ে যাবে হিল, শ্যাল নট হবে শ্যান্ড, ডিড নট হয়ে যাবে ডিডেন্ট, এগুলো। বুঝতে পারছো? ক্লিয়ার?
দেখা হয়েছে? जी भैया। ওকে। ওকে, ইএফটি পড়বা নাকি সামারি সামারি পড়বা বলো? ভাইয়া আমাদের ওই যে কোলন আর সেমিকোলনের ব্যবহারটা দেখাই দিলেন না। কোলন আর সেমিকোলন, ওই দুটা নিয়ে একটু কনফিউশনে থাকি সবসময়। দাঁড়াও, স্ক্রিন শেয়ার হয়েছে দেখো তো। এখনো হয়নি। হ্যাঁ, ডি করে দাও তখন। তুমি কি বললা? কোলন আর সেমিকোলন। কোলন আর সেমিকোলন না? জি কোলন ভাইয়া। কোনগুলো বলো? কোলন হচ্ছে তোমার হচ্ছে যে দুইটা ফোঁটা, যেটা এটা হচ্ছে নর্মালি এক্সাম্পল শো করার জন্য ইউজ হয়, বুঝছো? ধরো আমি হচ্ছে বলছি একটা সার্টেন এক্সপ্রেশন যে এটার পর এগুলো 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 একটা টাইপ আছে, এই টাইপের জন্য আমার এসব এসব জিনিস ব্যবহার হবে বা এসব এসব জিনিস পড়ে, তখন আমার কি কোলন বসবে। আর সেমিকোলন হচ্ছে কোনটা? সেমিকোলন হইতেছে তোমার একটু ইয়ার মতো, কি বলে এটাকে, কমার মতো ইউজ, বাট একটু বেশি ব্যবহার হবে। ধরো এক কমাতে তুমি নর্মাল কি একটা হালকা পজ নাও, ওখানে পজটা আমার কম থাকে, বাট সেমিকোলন হচ্ছে ওখানেও পজ নেবো, বাট এখানে কি আমার পজটা একটু বেশি, একটু বেশি। বুঝতে পারছো? ভাইয়া মানে এই যে আপনি যে বললেন ভোকেটিভ কেসে অধিক হুম জোর হুম বোঝালে হলো এক্সক্লামেশন হবে, তো হুম অধিক হুম। জোর থেকে একটু কম, এটা না না বোঝাতে। না না, ওই ধাপে না, ওই ধাপে না। আচ্ছা, রুল অনুযায়ী লিখো তাহলে। আচ্ছা, শুরুতে কোলন বলা না, দেখো কোলনের হচ্ছে একটা রুল লিখো, যে কোনো লিস্টিং বা হচ্ছে কোনো সিরিজ, কোনো লিস্টিং অথবা কোনো সিরিজ যখন তুমি ইন্ট্রোডিউস বোঝা করাবা, যাচ্ছে। তখন পূরণ সেটার লাগতেছে না। ক্ষেত্রে কোলন বসবে। ওকে, হ্যাঁ, হুম। রুল অনুযায়ী লিখে নাও, যেহেতু তোমাদের ইয়া হচ্ছে, এগুলো আসে না, হ্যাঁ, বাট তাও চিন্তা লিখে করলাম। নাও। ঠিক আছে, লিস্টিং অথবা কি সিরিজের ক্ষেত্রে, জি যেমন ভাইয়া এক্সাম্পল লিখছি। ধরো, মনে করো আমি বললাম যে আই এম গোয়িং টু শপিং এন্ড আই উইল বাই দ্য ফলোইং আইটেমস, দিয়ে আমি কি কোলন দিলাম, দিয়ে হচ্ছে আমি আইটেম গুলো দিলাম, ধরো মিল্ক, ব্রেড, ফ্লাওয়ার, এগস, এই যে আমি দিলাম, লিস্টিং করলাম, এটা ক্ষেত্রে কি কোলন বসছে। বুঝতে পারছো? জি ভাইয়া। দেন আরেকটা রুল দেখতে পারো, সেটা হচ্ছে তোমার একটা এক্সপ্লেনেশন, একটা এক্সপ্লেনেশনকে কি ব্রিফলি ডিসক্রাইব করার জন্য আমার কোলন বসতে পারে। আমার এক্সপ্লেনেশন, ধরো একটা সেন্টেন্সের ফার্স্ট পার্টকে আমি সেকেন্ড পার্ট দিয়ে হচ্ছে আমি ইন্ট্রোডিউস করাবো, বা আমার সেকেন্ড পার্ট দিয়ে আমি জিনিসটাকে আরো ফার্দার এক্সপ্লেইন করবো, সেই ক্ষেত্রে আমার কি বসবে? সেই ক্ষেত্রে আমার কোলন বসবে। এক্সাম্পল দেখো, শি হ্যাড আ গ্রেট প্যাশন ইন লাইফ, দ্যাট ইজ ট্রাভেলিং। শি হ্যাড আ গ্রেট প্যাশন ইন লাইফ দিয়ে ট্রাভেলিং, এই যে শি হ্যাড এ গ্রেট প্যাশন ইন লাইফ
তারপর কি সেই প্যাশনটা কি ছিল? ট্রাভেলিং ছিল। আমি যেটা একটার মধ্যে ইউজ করলাম, এই ট্রাভেলিং এর আগে তখন আমার কি বসাতে হবে? কোলন বসাতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে, তা এখন লিখো হচ্ছে সেমিকোলন। সেমিকোলন লিখছো? সেমিকোলনে লিখো যে দুইটা পাশাপাশি রিলেটেড, দুইটা পাশাপাশি রিলেটেড ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একসাথে ব্রিজ আপ করার জন্য, মানে দুইটা পাশাপাশি রিলেটেড ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যদি আমি একসাথে জোড়া লাগাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার কি সেমিকোলন বসবে। দুইটা পাশাপাশি ক্লোজলি রিলেটেড, ক্লোজলি রিলেটেড কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা বলো? জানো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, মনে নাই। ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ দেখো, Like, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হইলো যে যেই ক্লজের, আচ্ছা ক্লজ কোনটা? ক্লজ হচ্ছে যেটার মধ্যে কি একটা সাবজেক্ট আর একটা ভার্ব আছে। একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকলে কি সেটা ক্লজ হয়ে ক্লজ হবে। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো যেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব আছে এবং এটা কি নিজে একটা অর্থ প্রকাশ করতে পারে। এই ক্লজটা একাই একটা সেন্টেন্স হইতে পারে, একটা কমপ্লিট সেন্টেন্স হইতে পারে, কমপ্লিট থট প্রকাশ করতে পারে। এটা কি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, না সরি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ডিপেন্ডেন্ট ক্লজ হলো যে ভার্ব আছে, সাবজেক্টও আছে, বাট কি কমপ্লিট থট প্রকাশ করে না, কমপ্লিট সেন্স মেক করে না। এটা কি আরেকটা সেন্টেন্সের উপর কি ডিপেন্ডেন্ট, সেটা কি ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারছো? সো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যখন আমি একসাথে কি ব্রিজ আপ করতে যাব, তখন সেই ক্ষেত্রে আমার কি ইউজ হবে? সেই ক্ষেত্রে আমি সেমিকোলন ইউজ করব। একটা এক্সাম্পল দিলে বুঝবা। ধরো, দ্য রেইন ফেল রিলেন্টলেসলি অ্যান্ড দ্য স্ট্রিটস বিগ্যান টু ফ্লাড। দ্য রেইন ফেল রিলেন্টলেসলি, রিলেন্টলেসলি মানে কি? অবিরত। দ্য রেইন ফেল রিলেন্টলেসলি, দ্য স্ট্রিটস বিগ্যান টু ফ্লাড। এই যে প্রথম যে ইয়াটা দেওয়া আছে, প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা দেওয়া আছে, সেটার সাথে কি সেকেন্ডটা কি একটা কজ এন্ড ইফেক্ট টাইপ না? ক্লোজলি রিলেটেড না দুইটা ক্লজই? এটার ক্ষেত্রে আমি ব্রিজ আপটা করছি কিভাবে? একটা সেমিকোলন দিয়ে। এই কমার মতোই আমাকে একটা পজ নিতে হলো, বাট কি একটু বেশি পজ নিতে হলো। বুঝতে পারছো এখন জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা ধরো হচ্ছে এটা তোমার নর্মালি আসবে না, বাট হচ্ছে লিখে নাও যে কি হবে। ধরো কনফিউজিং কিছু জিনিস, কনফিউজিং এবং ক্লোজলি রিলেটেড কিছু ওয়ার্ডস অথবা ফ্রেজেস কে আলাদা করার জন্য সেমিকোলন ইউজ হবে। যেমন ধরো তুমি আহ, একটা সিরিজ অফ প্লেসেস কিছু জায়গার নাম বলছো। ধরো লাইক ফর সাপোজ ঢাকা বাংলাদেশ। দেন ধরো তুমি বললা যে আই হ্যাভ সিন মেনি অফ দ্য ক্যাপিটালস, বা আই হ্যাভ ভিজিটেড মেনি অফ দ্য ক্যাপিটালস ইন দ্য ওয়ার্ল্ড, লাইক ঢাকা বাংলাদেশ। দেন হচ্ছে প্যারিস ফ্রান্স। তারপর বললা, ধরো মনে করো তুমি লন্ডন ইংল্যান্ড, সিডনি অস্ট্রেলিয়া। এই যে একটার পর একটা বলতেছো, সবগুলোর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কমা বসবে, কোনটার ক্ষেত্রে সেমিকোলন বসবে বলো তো? এই যে ঢাকা বললা, ঢাকাটা কি শহর? ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, ঢাকার পর কমা, তারপর বাংলাদেশ। বাংলাদেশের পর এখন কি তুমি আলাদা আলাদা একটা দেশের আলাদা একটা সিটি বলতে যাচ্ছ, সেক্ষেত্রে আমার কি তখন একটা সেমিকোলন বসবে। কিন্তু তখন আমার পজটা কি কমার চেয়ে বেশি বসবে, কমার চেয়ে বেশি ভারী, বেশি গুরুত্বপূর্ণ, বেশি অর্থবহ। এই জন্য আমার কি তখন কমার চেয়ে একটু কি হবে, বেশি পজ নিতে হবে, সেমিকোলন বসবে তখন। লন্ডন ইংল্যান্ড, লন্ডন কমা ইংল্যান্ড, বাট ইংল্যান্ডের পর আমি কি আমি আবার আরেকটা দেশের আরেকটা ক্যাপিটালের নাম বলবো। তো ইংল্যান্ডের পর কি সেমিকোলন। বুঝতে পারছো জিনিসটা? जी भैया। ওকে। পাঞ্চুয়েশন মার্কস না আর কোনো কারো কোয়েশ্চেন্স আছে? না ভাইয়া, আর কোশ্চেন নাই।
আচ্ছা, স্ক্রিন শেয়ার কি হচ্ছে না এখনো? না, এখন দেখতে পাচ্ছি না। ভাইয়া, এই যে স্ক্রিন শেয়ারটা একটু অন করে দিন। আচ্ছা ভাইয়া, আমাদের এই যে নতুন ক্লাসগুলা যেগুলা, সেগুলো তো হুম। ইউটিউবে আপলোড করা হচ্ছে না। না, আপলোড করা হবে, একটু টাইম লাগতেছে ওগুলো রেন্ডার করতে। এটা ইয়া করা হইলেই আপলোড হয়ে যাবে, চিন্তা করো না। একটু ওয়েট করো, 1 দিন বা 2 দিন সময় লাগতেছে, কিছু প্রবলেমের কারণে, ঠিক আছে? আজকের ক্লাস তো ধরো কাল বা পরশু দিন হয়তো আপলোড হয়ে যাবে, তার আগে ক্লাসগুলো আজকে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা রাইটিং শুরু করি। শোনো, খাতা কলম নিয়ে বসো, আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেখাবো, সেটা হচ্ছে সামারি রাইটিং। সামারি রাইটিং থেকে শিওর থাকো, এখান থেকে ডিইউ তে কোয়েশ্চেন আসতে পারে, জিইউ তে কোয়েশ্চেন আসতে পারে, মানে টপ টপ ইউনিভার্সিটি যতগুলো আছে অ্যাডমিশন টেস্টে এটা অফকোর্স আসতে পারে। অনেক ভালো একটা পয়েন্ট এই সামারি, রাইটিং এ সামারি প্রায় আসে, এবং এটা মানে অ্যাভয়েড করে যাওয়ার কোনো ওয়ে নেই। So, কিছু ট্রিক্স দেখাই দেবো, ঠিক আছে? কিছু ট্রিক্স দেখাই দেবো, তোমাদের কাজ হলো ওই ট্রিক্স গুলা কি করা। ট্রিক্স গুলা হচ্ছে একটু কুইক নোট করে নেওয়া, আর সেই ট্রিক্স গুলা একটা একটা করে ধরবা, একটা একটা করে পয়েন্ট ধরবা, আর নিজের লেখার উপরে ইমপ্লিমেন্ট করবা। বুঝতে পারছো? একটু রেডি হও, তাড়াতাড়ি কুইক নোট করে নিবা, ঠিক আছে? একটা সামারি নর্মালি দিবা কিভাবে আসবে, একটা সামারির জন্য তোমাকে একটা কম্প্রিহেনশন দেওয়া থাকবে। কম্প্রিহেনশন একটা হচ্ছে প্যাসেজ, একটা আনসিন প্যাসেজ ধরো দেওয়া থাকবে, বা সিন প্যাসেজও দেওয়া থাকতে পারে। সেই প্যাসেজটা তোমাকে দেওয়ার পর বলবে যে এখান থেকে এত ওয়ার্ডের মধ্যে একটা সামারি লিখো, বা তোমাকে হচ্ছে জায়গা ছোট করে দিবে। যে ওখানে তো হচ্ছে তোমাকে এক্সট্রা কাদা দিবে না, তোমাকে হচ্ছে জায়গা ছোট করে দিবে, যে এই জায়গার মধ্যে ধরো হাফ পেজ বা হাফ পেজের চেয়ে কম, যে এর মধ্যে একটা সামারি লিখো। এটার মধ্যে তুমি একটা ফ্রুটফুল ইফেক্টিভ সামারি কিভাবে লিখবা, আমি কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে গাইড দেখাবো। এটা দেখে কি করবা, অ্যাপ্রোচ করবা, ঠিক আছে? নাম্বার 1, নাম্বার 1 লিখো যে তোমাকে হচ্ছে একটা কুইক কুইক একটা টপ ডাউন স্ক্যান করতে হবে প্যাসেজটা, পুরা কম্প্রিহেন্ডটা একটা কুইক টপ ডাউন স্ক্যান করা। নাম্বার 1, একদম উপর থেকে নিচ পর্যন্ত আমার যা কিছু আছে প্যাসেজের মধ্যে, আমি চট করে একটু কি স্ক্যান করে নিবো, যে বোঝার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, প্যাসেজটা কি নিয়ে। আমি মানে প্যাসেজটা যেন কি নিয়ে এতটুকু যেন আমি বুঝতে পারি, এবং কি নিয়ে বলা হচ্ছে সেটা, ঠিক আছে? এটার জন্য কম্প্রিহেনশনের ক্লাসটা যেদিন নিয়েছিলাম সেদিন তোমাদেরকে দেখাইছিলাম যে একটা কম্প্রিহেনশন অ্যান্সার করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে সর্বপ্রথমেই ফার্স্ট সেন্টেন্সটা পড়া, ফার্স্ট একটা বা দুইটা সেন্টেন্স পড়া, আর দেন ডিরেক্ট কি লাস্ট সেন্টেন্সটা পড়া। এটা পড়লে কি হয়, এটা পড়লে ওই কম্প্রিহেনশনটা কি নিয়ে বলা হয়েছে, এবং ওটাতে কি অথরের ফিল্ডটা কি আর কিরকম, অথর কি ক্রিটিক্যাল নাকি প্রেইজ করতেছে না কমপ্লিমেন্টারি, এটা কিরকম সেটা তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার কম্বিনেশনের জন্য লাগবে। তো কম্বিনেশনটা কি, শুরুতে একটা কুইক স্ক্যান করে নিবা, দেন সেকেন্ডলি দেখবে হচ্ছে অথরের পারপাসটা কি, অথর আমাকে কি দেখাতে চাইছে, যে লিখছে, যে আমাকে প্যাসেজটা দিছে, বা প্যাসেজে যার সম্পর্কে কথা বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি পজিটিভ বলা হচ্ছে না নেগেটিভ বলা হচ্ছে। তো যেসব জিনিস নিয়ে কথা বলা হচ্ছে সেগুলো পজিটিভ না নেগেটিভ নাকি নিউট্রাল কি, আমার আইডিয়াটা কি, অথরের পারপাসটা কি, সেটা আমাকে কি ফাইন্ড আউট করতে হবে। এটা কেমনে করবা, তো সবসময় কি শেষের দিকে যে আসার চেষ্টা করবো, শেষের দিকে কিছু লাইন নর্মালি দেওয়া থাকে ইউজুয়ালি, 90% অফ দ্য কেসেস ইউজুয়ালি শেষের দিকে কি অথরের একটা নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কমেন্টস থাকে, এবং লাস্টের লাইনগুলো পড়লে তুমি বুঝতে পারবা যে অথরের পারপাসটা কি। এটা ওকে। থার্ডলি লিখো হচ্ছে প্যাসেজ বা কম্প্রিহেনশনের টোনটা বোঝা, যে টোনটা ক্রিটিক্যাল নাকি অপটিমিস্টিক, নাকি হচ্ছে আমার নিউট্রাল, নাকি হচ্ছে আমার হচ্ছে অনেক ডিভ্যালুয়েট করা হচ্ছে, কিরকম পজিটিভ নেগেটিভ সবকিছু, আমার এই টোনটা ফাইন্ড আউট করা। সো আমার হচ্ছে একটা ইয়ার মধ্যে রাখো যে টপ ডাউন স্ক্যানের মধ্যে আমার কি কি রাখা লাগবে। মানে শুরুতে আমি কোয়েশ্চেনটা পাইছি সামারি লেখার জন্য, শুরুতে আমার কাজ হচ্ছে কি একটা র্যাপিড স্ক্যান দিব আমি,
কুইক একটা স্ক্যান দিব, কুইক স্ক্যান দিয়ে মেইন আইডিয়াটা কি সেটা বের করার চেষ্টা করবো। মেইন আইডিয়া বের হচ্ছে, দেন আমার অথরের পারপাস কি, অথরের পারপাস আমি দেখবো। অথরের পারপাস বের হইলে আমার কি টোনটা কি, প্যাসেজের টোনটা কি বা কম্প্রিহেনশনের টোনটা কি সেটা দেখার চেষ্টা করবো। এই এতটুকু যদি আমি বুঝতে পারি দেন কি আমি এখন সামারি লেখার জন্য কি আগাইতে পারবো। এখন আমি কলম হাতে নিব, তার আগ পর্যন্ত তোমার কাজ কি, জাস্ট প্যাসেজটাই পড়া সামারির জন্য, বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এটা গেল তোমার ফার্স্ট পয়েন্ট অফ, মানে কি জিনিস এটা তোমার কলম হাতে নেওয়ার আগে, কলম হাতে নেওয়ার আগ পর্যন্ত তোমার এই সেটটা কাজ করা লাগবে। দেন সেকেন্ড সেটটা তুমি যেটা করবো, কলম কলম হাতে নেওয়ার পরে এখন তুমি সামারি লিখতে বসবা। এখন তোমার কিছু কোর কনসেপ্ট গুলা কি আইডেন্টিফাই করতে হবে। দেখো যে আইডেন্টিফাইং দ্য কোর কনসেপ্টস, ঠিক আছে? আইডেন্টিফাইং দ্য কোর কনসেপ্টস, কোর কনসেপ্টস গুলা কিভাবে আইডিয়া করবা এটার মধ্যে একটা ব্রিজ করে লিখে নাও। যে কি করবা, সর্বপ্রথমে দেখবে যে কি আইডিয়াস বা কি নোটস, মানে কি ফিচার গুলা, কোন জিনিসগুলো নিয়ে কথা বলা হয়েছে। দেন হচ্ছে স্ট্রং আর্গুমেন্টস অথবা স্ট্রং ইভেন্টস, স্ট্রং আর্গুমেন্টস অথবা কি স্ট্রং ইভেন্টস, ধরো কোনো একটা বিশাল কিছু হয়েছে সেসব জিনিস নিয়ে কথা বলো, বা একটা অনেক বড় ইভেন্ট হয়েছে সেটা নিয়ে কথা বলা। দেন তুমি হচ্ছে লাস্টে রাখবা হচ্ছে ইম্পর্টেন্ট কোনো ডেটা সাপ্লাই করা হয়েছে কিনা সেটা, সেটাকে তোমার কি মাথায় রাখতে হবে। যখন তুমি ড্রাফটটা যখন আউটলাইনটা সাজাবে, যেমন সামারিতে কি কি রাখবো, তুমি কোর কনসেপ্টটা রাখবা, যে কি ডিটেইলস গুলো আছে, কি তোমার হচ্ছে আইডিয়া গুলো আছে, কনসেপ্ট কোরের কি কনসেপ্ট গুলো আছে সেগুলা, হচ্ছে এসেনশিয়াল যে আর্গুমেন্ট গুলো আছে বা এসেনশিয়াল যে মেজর ইভেন্ট গুলো হয়েছে সেগুলা, আর একটা কি হচ্ছে ইম্পর্টেন্ট যে ডেটা গুলো তোমাকে সাপ্লাই করা হয়েছে ওই কম্প্রেহেনশন সেগুলা। এখন এগুলা তুমি আলাদা করলা, ঠিক আছে? যেহেতু আমার সামারি কি, সামারি হচ্ছে কম কথার মধ্যে ভাবের গুরুত্ব বেশি, এরকম কিছু একটা কি আউটপুট দিয়ে আসা সামারির মধ্যে লিখে। সো তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো কি বের করছো ওখান থেকে, যেগুলো আনইম্পর্টেন্ট সেগুলো কি ফিল্টার আউট করতে হবে না, সেগুলো তো তোমাকে ফিল্টার আউট করতে হবে, রাইট? সেগুলো ফিল্টার আউট করবে কিভাবে, তুমি হচ্ছে মাইনর ইভেন্টস সেগুলো সেগুলো হচ্ছে কি কাট করে ফেলবা, মাইনর ইভেন্টস গুলো শুরুতেই বাদ। আননেসেসারি ডেসক্রিপশন কিছু থাকবে, এক্সেস কথা বলা থাকবে, যে এটার পর এটা এটা হয়েছিল, ওটা ওটা হয়েছিল, এটা হয়েছিল, ওটা উনি করছে, এটা হিস্ট্রিটা এরকম, এগুলো দরকার নেই। দেন রেপিটেশন, রেপিটেশন যদি থাকে অফকোর্স 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 রেপিটেশন থাকবে, রেপিটেশন থাকলে এটা বাদ। সামারির ক্ষেত্রে আমাকে খুব কনসাইজ খুব প্রিসাইজ হতে হবে, আমি এক্সট্রা কোনো ওয়ার্ডস ইউজ করতে পারবো না। আর লাস্টলি হচ্ছে তুমি বলতে পারো যে কিছু ডেকোরেটিভ ল্যাঙ্গুয়েজ খুঁজে নিবা, যে জিনিসগুলো তুমি বের করতেছো সেখান থেকে, যে ধরো জাস্ট একটা জিনিসকে সুন্দর করে বলার জন্য, ধরো হচ্ছে তোমার হচ্ছে কম্প্রিহেনশনটা বা প্যাসেজটা আছে এটা নিয়ে, যে ইয়োর লাস্ট ভিজিট টু কক্সেস বাজার, সেখানে খুব ডেকোরেটিভ কথা বলছে যে উই হ্যাভ আ থ্রিলিং এক্সপিরিয়েন্স। দেন মনে করো যে আউটস্ট্যান্ডিং ফুড ফুড এক্সপিরিয়েন্স, এরকম অনেক উল্টাপাল্টা হাবি যাবি, যে ডেকোরেটিভ যে কথাগুলা, এগুলো কি যখন লং কোনো কিছু লিখবা সেক্ষেত্রে ঠিক আছে, বাট সামারির ক্ষেত্রে এরকম ডেকোরেটিভ কথাবার্তা কোনো প্রয়োজন নেই, এগুলো কি ফিল্টার আউট, সব ছেকে বাদ দিয়ে দিবা। ক্লিয়ার? জি ভাইয়া। তো আমার এখন পর্যন্ত স্টেপটা কি কি করছে, আমি শুরুতে স্ক্যান করব। স্ক্যানিং এর মধ্যে আমি কি কি পড়বে বলো? স্ক্যানিং এর মধ্যে আমি কুইকলি আমার টপিকটা কি নিয়ে, টপিকটা মেইন পারপোজটা বোঝার চেষ্টা করব, অথরের পয়েন্ট বোঝার চেষ্টা করব, আর ওই টপিকটার টোনটা বোঝার চেষ্টা করব। সেকেন্ডলি আমি যখন লিখতে যাব, লেখার আগে কি মেইন মেজর ইভেন্ট গুলা কি ফাইন্ড আউট করে নিয়ে ওগুলোকে আলাদা করব, আর যেগুলা হচ্ছে কি স্মল ইভেন্ট মাইনর ইভেন্ট সেগুলো কি বাদ দিয়ে দিবো, আননেসেসারি ডিটেলস বাদ দিয়ে দিব। শেষ। এখন আমার কাজ কি লিখা। এই লিখতে গিয়ে আমি কেমনে লিখবো, লিখতে গিয়ে আমি লিখবো এইভাবে, আমি যে ইম্পর্টেন্ট ইভেন্ট গুলো যেগুলো সোর্ট আউট করছি অলরেডি, আমার লেখার মধ্যে যে ইম্পর্টেন্ট ইভেন্ট গুলো আমি অলরেডি সোর্ট আউট করা হয়েছে, সেই ইম্পর্টেন্ট কি লাইন গুলা বা কি ফিচার গুলাকে আমি কি করব, একটা মেইন পয়েন্ট স্টেটমেন্ট বানাবো। যে একটা কি পয়েন্ট আমি বের করছি, এটা আমার একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের বেসিসে কি বলা যায় সেটা আমি বলবো। ঠিক আছে? তোমার স্টেটমেন্ট কিন্তু খুব বেশি হবে না, স্টেটমেন্ট খুব বেশি হলে দুইটা থেকে তিনটা হবে, বুঝতে পারছো? মেইন একদম মেইন যে ইভেন্ট গুলা, So, ওই দুইটা তিনটা স্টেটমেন্টের হিসাবে তুমি কি একটা মেইন আর্গুমেন্ট তোমার ক্রিয়েট করবা, এবং সেই আর্গুমেন্টের বেসিসে তুমি কি একটা মিনি প্যারাগ্রাফ টাইপের লিখবা। থার্ড পয়েন্ট কি?
আমার ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমি বের করছি, ফাইন্ড আউট করছি, লিখতে বসে আমি কি করব, ওইটার স্ট্রাকচারে ওইটাকে কি, ওটা হচ্ছে আমার একটা বডির কি স্কেলেটন, কঙ্কাল হচ্ছে ওগুলা, ওগুলার বেসিসে আমি কি বাকি বডিটা ক্রিয়েট করব। আমার হচ্ছে যে মেইন পয়েন্ট গুলো যেগুলো আমি আগে বের করলাম, বের করে আগের পয়েন্টে কি করছি, যেগুলো আননেসেসারি সেগুলো সব ছেটে ফেলছি, আর মেইন পয়েন্ট গুলো বের করছি। ওই মেইন যে কি ডিটেলস গুলো একটা একটা করে নোট আছে, সেগুলোর বেস করে কি আমি একটা আর্গুমেন্টেড একটা স্ট্রং আর্গুমেন্ট ক্রিয়েট করব দুইটা বা তিনটে কি ডিটেলস থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি থার্ড লাইন। তোমাদেরকে মেইনলি কাজ করা লাগবে এই থার্ড লাইনে, যে আমি যে ইম্পর্টেন্ট দুই তিনটা ইভেন্ট বের করছি, এই ইভেন্ট গুলো থেকে আমি কিভাবে মানে ইয়া করতে পারবো, একটা ভালো 2 বা 3 লাইন বা 4 লাইনের কিছু স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারবো। তোমার প্র্যাকটিসটা এখানেই, যত প্র্যাকটিস করবা এই জিনিসগুলা, তত এটা হচ্ছে কি ইমপ্রুভ হবে। থার্ডলি, তোমার হচ্ছে স্টেটমেন্ট গুলা যেগুলো হচ্ছে তুমি বের করছো 3টা বা 4টা, সেগুলো কি মার্জ করবা। মার্জিংটা হবে খুব স্মুথ, লাইক সিকোয়েন্সিয়াল যাবে, একটার সাথে আরেকটা কোনো গ্যাপ থাকবে না। লাইক একটা নিয়ে তুমি হচ্ছে ইম্পর্টেন্স নিয়ে কথা বললে, সেকেন্ড লাইনে গিয়ে আবার ওইটার ইম্পর্টেন্স থেকে তোমার ডি কি বলবো মানে ডিভ্যালুয়েশনে চলে যাইও না, ওটার ওই ফ্লোটাইতে থাকে। এই প্রথমে ইম্পর্টেন্স নিয়ে কথা বলে, পরের লাইনে গিয়ে এটা সিগনিফিকেন্স নিয়ে কথা বলো, এইরকম একটা সিকোয়েন্স মেনটেন করবো অফকোর্স। এটা কি আমার মার্জ করা বা সামারাইজ করা, কম্প্যাক্ট করা একটা জিনিসকে, বুঝতে পারছো? আর চেষ্টা করবা, এটা তোমাকে আমি বলে দিই, যে একটা সামারিতে হাইয়েস্ট এট বেস্ট 5টা সেন্টেন্স। যদি 5 মার্কের ইয়া হয় বা 10 মার্কেরও হয়, 10 মার্কেরও যদি তোমার হচ্ছে সামারি আসে, এট বেস্ট 5টা সেন্টেন্স, পাঁচটা কি বলছি সেন্টেন্স, যদি 5টা সেন্টেন্স যাও, কখনোই কখনোই উচিত না। চেষ্টা করবা তিনটা তিনটা থেকে 4টা সেন্টেন্সে শেষ করার, এবং কত খুব বেশি হলে 4 থেকে 5 লাইন, 4-5 লাইন ক্রস করবা না। লিমিট হচ্ছে 5টা সেন্টেন্স। তোমার ওয়ার্ডস খুব প্রিসাইজ হইতে হবে, এবং কি স্টেটমেন্ট বিল্ড আপ করা শিখতে হবে, যে আমি যদি স্টেটমেন্ট কি বল সরি প্যাসেজ থেকে যদি মেইন পয়েন্ট বের করে আনতে পারি, সেই মেইন পয়েন্টের উপর বিল্ড করে কিভাবে আমি লিখবো, এই স্টেটমেন্ট গুলো কিভাবে আমি আর্গুমেন্ট গুলো শো করবো, এটা তোমাকে কি শিখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। হ্যাঁ, দেন হচ্ছে লাস্টলি তোমার হচ্ছে কি বলবো, খুব ভালো মতো একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে যে অথরের অথরের পারপাসটা অ্যাকচুয়ালি কি ছিল, যেটা তোমাকে ফার্স্টে একদম শুরুতে যেটা তোমাকে আমি খেয়াল করতে বলছি, যে অথরের পারপাসে তোমাকে কি করা লাগবে, রিড আউট মাইন্ড রিড করতে হবে, যে অ্যাকচুয়ালি পজিটিভ বলছে না নেগেটিভ বলছে জিনিস সম্পর্কে। সেটার সাথে অফকোর্স তোমাকে কি ম্যাচ করে তোমার কনক্লুডিং স্পিচ টানতে হবে। তোমার কনক্লুডিং সেন্টেন্সে তুমি যদি তোমার যে স্টেটমেন্টটা, তোমার আর্গুমেন্টটা, যে আর্গুমেন্টটা দিয়ে আসবা, সেই আর্গুমেন্ট যদি অথরের আর্গুমেন্টের বিপরীত হয়, তাহলে কিন্তু অফকোর্স এটা কি একটা কন্ট্রাডিক্টরি জিনিস হয়ে যাবে। তো এটা জিনিসটা সামারাইজ করতে পারবে না। তোমার আর্গুমেন্টের লাস্ট লাইন অফকোর্স কি হবে, অথরের টোনকেই রিফ্লেক্ট করবে, বুঝতে পারছো? এবং চেষ্টা করবা যদি এমন কোনো পয়েন্ট আসে, যে জিনিসটা মানে অথরের হচ্ছে ভাব বোঝা যাচ্ছে না, এটা তোমাকে বলে দিচ্ছি, এটা একটা ইয়া যে যদি তুমি মানে আসলে ফাইন্ড আউট করতে না পারো প্যাসেজ থেকে যে অথর এখানে কি বুঝাইছে, সবসময় চেষ্টা করবে নিউট্রাল পয়েন্ট থেকে তোমার আর্গুমেন্ট শো করে চলে আসা। এটা নিউট্রাল, মানে তুমি ভালো বলবা না খারাপও বলবা না, Just যা বলার তাই বলে চলে আসবা, জিনিসটা সম্পর্কে একটা নিউট্রাল বেসিস থেকে কথা বলবা, বুঝতে পারছো? এটা হলো কি আমার সামারি লেখার কি স্টাইল। কিছু জিনিস হচ্ছে একটু খেয়াল রাখবা, সেটা হইতেছে যে কিছু টেকনিক্যাল বা কনসেপচুয়াল যে জিনিস থাকে, সেগুলো হচ্ছে মানে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক কিছু ভোকাবুলারি আছে, সেগুলো ইউজ করার চেষ্টা করবা। যেমন তোমাকে বায়োলজি রিলেটেড যদি কোনো কিছু ইয়া থাকে, ধরো তোমার মেডিকেল প্রফেশন নিয়ে কোনো একটা ইয়া আসছে, যে মেডিকেলের ডক্টররা এগুলা এগুলা টেকনোলজি ইউজ করে, এসব এসব জিনিস ইউজ করে। তো ওখানে কিছু কিছু কিন্তু স্পেসিফিক কি ভোকাব আছে, কিছু কিছু স্পেসিফিক টার্ম আছে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওইসব জিনিসই ইউজ করতে হবে। সেসব বাইরে গিয়ে নর্মালি ওয়ার্ড ইউজ করলে কি জিনিসটা গুরুত্ব কমে যাবে, এটা করা যাবে না। আর লাস্টে গিয়ে কি করবা, লাস্টে গিয়ে জাস্ট হচ্ছে ওইটা যখন শেষ হয়ে যাবে তোমার লেখাটা, লেখাটা নিজে পড়ে জাস্ট একবার হচ্ছে ফাইন্ড আউট করবে, যে আমি যখন লেখাটা শুরু করার আগে আমার মেইন পয়েন্ট গুলাকে আর মাইনর ইভেন্ট গুলাকে, যেগুলো আমার দরকার নেই, সেগুলোকে যখন আমি আলাদা করছিলাম, তখন আমি যে মেইন পয়েন্ট গুলো রাখছিলাম, সেই মেইন পয়েন্ট গুলো থেকে যে আমি যে লিখলাম, এটা কি আসলে মেইন পয়েন্ট গুলোকে কাভার করে কিনা, হ্যাঁ কি না, জাস্ট এই একটা ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন তুমি নিজেকে অ্যান্সার করবা, যে অ্যাকচুয়ালি আমার সামারিটা কি এটা করতেছে কিনা। যদি হ্যাঁ হয়, তাহলে বুঝবা যে হ্যাঁ আমার সামারিটা আসলেই কি আমার কম্প্রিহেনশনটাকে সামারাইজ করছে।
আর না হলে বুঝবা যে এখানে কিছু এখন আমার জিনিস অ্যাভয়েড হয়ে গেছে বা মিস্টেক হয়ে গেছে। আর ছোটখাটো কিছু জিনিস দেখবা যে আমি কোনো ইম্পর্টেন্ট আর্গুমেন্ট শো করতে ভুলে গেলাম কিনা, বা অথরের দেয়া কোনো ইম্পর্টেন্ট জিনিস মিসিং আছে কিনা, বা স্টিল ইনকমপ্লিট আছে কিনা, কোনো জিনিস ইনাফ সাফিসিয়েন্ট মনে হচ্ছে কিনা। যদি সাফিসিয়েন্ট হবে, লিখতে বসলে সামারি এমনি না লিখতেই সে ভরে যায়। তো দেখবা যে এই জিনিসটা খেয়াল করবে যে সাফিসিয়েন্স হচ্ছে কিনা, না হলে কিন্তু ঝামেলা আছে আবার। সামারি নেওয়ার কোনো প্রবলেম আছে কারো? ভাইয়া, শুরু থেকে শেষ পর্যন্ত আবার একটু বলবেন সংক্ষিপ্তভাবে? আচ্ছা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমি খুব কুইক বলে যাব, জিনিসগুলো তাড়াতাড়ি কি নোট করে নিবা। দেখো, শুরুতে আমার কাজ কি? আমার একদম ফার্স্ট কাজ হচ্ছে আমি মানে ফার্স্ট কাজ হচ্ছে স্ক্যান করা। আমার স্ক্যানিং এর মধ্যে কি কি পড়বে? স্ক্যানিং এর মধ্যে আমি শুরুতে দেখবো যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, লাস্ট লাইন পড়ে আমার কম্প্রিহেনশন বা প্যাসেজটা, টপিকটা কি, মেইন টপিকটা কি, সেটা বের করা ফার্স্ট কাজ গেল। সেকেন্ডলি, অথর কি বুঝাইছে জিনিসটা নিয়ে। সেদিন কম্প্রিহেনশনের ক্লাসের দিন বুঝাইছিলাম যে ধরো সাকিব আল হাসানকে নিয়ে একটা কম্প্রিহেনশন আসছে। তখন তুমি বুঝলে যে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলা হচ্ছে ইয়ার মধ্যে, প্যাসেজের মধ্যে। বাট তোমাকে কি ফলো করা লাগবে যে অথর কি বুঝেছে সেটা। কি অথর কি সাকিব আল হাসানের খেলাধুলার লাইফ নিয়ে বলছে, না বিজনেসের লাইফ নিয়ে বলছে, নাকি পার্সোনাল লাইফ নিয়ে বলছে, কোন লাইফ নিয়ে বলছে, সেটা তোমাকে কি অথরের পার্সপেক্টিভ বোঝা লাগবে। আর থার্ডলি দেখবে হচ্ছে টোন নিয়ে, যে অথর কোন টোনে কথাগুলো বলছে, ক্রিটিক্যাল ওয়েতে ওর কন্ট্রোভার্সিয়াল লাইফ নিয়ে কথা বলছে, নাকি ওর কমপ্লিমেন্টারি লাইফ নিয়ে, ওকে কমপ্লিমেন্ট দিচ্ছে, ওর যে বড় বড় অ্যাচিভমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে, কোনটা নিয়ে কথা বলছে। এগুলা কি আমার শুরুতেই ফাইন্ড আউট করতে হবে স্ক্যানিং করে। দেন কি আমি কলম হাতে নিব, কলম হাতে নিয়ে কি কাজ করব? সেকেন্ড আমার পয়েন্ট হইতেছে, আমি দুটা আলাদা করব। কি কি জিনিস আলাদা করবো? মেজর ইভেন্ট, আমার মেজর ইভেন্ট, ইম্পর্টেন্ট কোনো স্পিচ বা অপিনিয়ন বা কোনো পয়েন্ট অফ ভিউ, কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ অথরের, এগুলো কি। দেন কোনো ইম্পর্টেন্ট যদি ডেটা থাকে, যেগুলো আমাকে প্রোভাইড করা হয়েছে আমার ইয়াতে, কি বল, প্যাসেজের মধ্যে, সেগুলো কি আমি কি করে নেবো, সেগুলো অফকোর্স আমি আগেই আলাদা করে নিব। আর মাইনর ইভেন্ট যেগুলো, যেগুলো আননেসেসারি ডিটেইল আছে, সেগুলো কি ছেড়ে ফেলবো। কাজ শেষ, এ পর্যন্ত কাজ শেষ। দেন আমার কাজ ইম্পর্টেন্ট যে কি দুইটা নোট, কি নোটস গুলা বা কি পয়েন্টস গুলো, যেগুলোকে বলে অ্যাকচুয়ালি কি পয়েন্টস গুলো, যে আমি বের করছিলাম এখান থেকে আমি 3 বা 4 লাইনের বা 2 বা 3 লাইনের আমি কোনো স্ট্রং আর্গুমেন্ট আমি নিজের ভাষায় লিখতে পারি কিনা, যেটা ওই কি নোট গুলোকে বেস করে লেখা হবে। লাইক তোমরা এসএসসি পর্যন্ত মনে হয় করে আসছো যে প্যারাগ্রাফ লিখতে দিত। তোমার 2-3টা কোয়েশ্চেন বা 4টা কোয়েশ্চেন দিয়ে তোমাকে প্যারাগ্রাফ লিখতে দিত। কি করতে ওই 4টা কোয়েশ্চেনকে কাভার করে এইভাবে বেস করে তুমি পুরো প্যারাগ্রাফটা সাজাইতা। ওই সেম সামারি তো ওখানে জাস্ট কোয়েশ্চেন না, কিছু কি আইডিয়া বা কি টপিক বা কি নোটস, কি পয়েন্টস, এগুলো কাভার করে কি তুমি 3টা বা 4টা লাইন লিখবা। লিখে কি তোমার সামারিটা কমপ্লিট করবা, যে এটা আমার আর্গুমেন্টটাকে শো করবে, এই ইম্পর্টেন্ট মেজারমেন্ট গুলোকে কাভার করবে, এটার মাধ্যমে সামারিটা লিখবা। লাস্টলি গিয়ে কি করবা, যে তোমার যে পার্সোনাল একটা ওপিনিয়ন দিতে হয়, যেটা তোমার একটা সাজেশন থাকে, সেটা সবসময় দেখবা যে অথরের টোনের সাথে ম্যাচ করতেছে কিনা। ধরো সাকিব আল হাসানের কন্ট্রোভার্সিয়াল লাইফ নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু তুমি যে সাকিব আল হাসানের প্রশংসা করে আসছো, শেষ, তোমার সামারি মার্ক তুমি অর্ধেক নাই হয়ে গেছে ওখানে। তোমাকে কি করতে হবে, অথরের ইয়া নিয়ে ম্যাচ করতে হবে, অথরের পয়েন্ট অফ ভিউ, অথরের যে টোন, সেটার সাথে ম্যাচ করতে হবে। তাহলে বুঝবা যে কি হবে। আর লাস্টলি যখন লেখা শেষ, লেখা শেষে কাজ কি, তুমি আরেকবার যাবা, গিয়ে তোমার কি নোটস যেগুলো আছে, কি ডিটেলস যেগুলো তুমি লিখে রাখছিলা, সেগুলো একবার চেক দিবা। চেক দিয়ে তুমি তোমার লেখাটা পড়বা, লিখে পড়ে দেখবা যে অ্যাকচুয়ালি আমি যে কি ডিটেলস গুলো তুলে রাখছিলাম, কি 2টা পয়েন্ট তুলে রাখছিলাম, ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে রাখছিলাম আলাদা করে লেখাটা শুরু করার আগে, সেটা কি অ্যাকচুয়ালি আমার এই 3-4 লাইনের মধ্যে কাভার হয়েছে কিনা। যদি অ্যান্সার হয় ইয়েস, তাহলে বুঝতে হবে যে আমার সামারিটা হয়েছে, আমার সামারিটা ইটস প্রিটি গুড। আর যদি হয় না, তাহলে বুঝবো যে এটাতে এখনো কিছু ল্যাকিংস আছে, আমি ফুল মার্কস নাও পেতে পারি। বুঝতে পারছো? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আর কোনো কিছু প্রবলেম আছে? আর কারো কোনো কিছু প্রবলেম আছে সামারি নিয়ে, কোনো ঝামেলা, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, প্রবলেম না থাকলে তোমাদেরকে এখন আমি এইচডাব্লিউ দেবো। এইচডাব্লিউ আজকে স্ক্রিনশট দিতে পারতেছি না। তোমাদের এই ইএফটির ইউনিট 8 আর 9,
এগুলোর উপর যে টপিক, যে লেসন গুলো আছে, অ্যাটলিস্ট 3 থেকে 4টা লেসনের উপর বেস করে তোমরা সামারি লিখবা। সামারি লিখে ওটা গ্রুপে শেয়ার করবা। আমি হচ্ছে তোমাদের রিমার্কস বলে দিব, ঠিক আছে? ক্লিয়ার? সামারি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? সামারি তোমার শিওর থাকো যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির ইংলিশ রিটেনে এটা তোমাকে ফেস করতেই হবে। তো এই যে মানে সামারিতে কোনো গ্যাপ দিও না, সামারিটা প্র্যাকটিস করবা মাস্ট। তো তোমাদের কাজ হচ্ছে আজকে 2টা যে ইউনিট ছিল আজকে পড়া, 8 আর 9, এই দুটো তোমরা নিজেরা পড়বা, নিজেরা পড়ে ওইটার উপর কি সামারি লিখবা। কিছু ইম্পর্টেন্ট যদি লেসন পাও, সেই লেসনের উপর বেস করে ওইটাকে প্যাসেজ ধরে কি সামারি লিখবা। ক্লিয়ার? এবং জি উপরে ভাইয়া। হেডিং দিবা অবশ্য, অফকোর্স অফকোর্স জি অফকোর্স ভাই, হেডিং ক্লিয়ার। দিবা। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।